নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আমরা আমাদের চারপাশে এমন দম্পতি দেখেছি যারা একই ছাদের নিচে থাকেন, একসাথে খাওয়া দাওয়া করেন, আবার সামাজিক অনুষ্ঠানগুলোতেও একসাথেই যান, কিন্তু দুজনের মধ্যে যেন প্রাণ নেই। তাদের দেখে যেন মনে হয় যে মানুষ দুটো সম্পূর্ণ অচেনা, আলাদা দুজন মানুষ একসাথে থাকছে। এই যে একটা অবস্থা, যে বাইরে থেকে মনে হয় সব ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে হাজার মাইল দূরত্ব। এই অবস্থাকেই মূলত সাইলেন্ট ডিভোর্স বা নীরব বিচ্ছেদ বলে। এটা এমন একটা পরিস্থিতি যে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো আইনিভাবে বিচ্ছেদ ঘটেনি, কিন্তু শারীরিক, মানসিক বা আবেগীয় দিক থেকে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটে গেছে। তো আজকের আলোচনায় আমরা এই নীরব বিচ্ছেদ নিয়ে কথা বলবো। আমি উল্লেখযোগ্য কিছু লক্ষণ নিয়ে কথা বলবো, যেগুলো শুনে আপনি বুঝতে পারবেন যে আপনি কি এই সম্পর্কের দিকে এগুচ্ছেন। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে করণীয় কি, আমরা একটু সতর্ক হতে পারবো। এই যে সাইলেন্ট ডিভোর্স বা নীরব বিচ্ছেদ, এর লক্ষণগুলো কি কি? এই নীরব বিচ্ছেদ এটি মূলত একদিনে হয় না। এটা ধীরে ধীরে যে ছোট ছোট অবহেলা, এগুলো জমে জমে মনে ক্ষোভের সৃষ্টি হতে পারে। আবার বিশ্বাসঘাতকতা, কারোর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা, বা এরকম বিভিন্ন কারণে যে দীর্ঘ সময়ের দূরত্ব, এই দূরত্ব মূলত আস্তে আস্তে এই নীরব বিচ্ছেদের দিকে আমাদেরকে ঠেলে দিতে পারে। আমরা আজকে এর যে উল্লেখযোগ্য যে লক্ষণগুলো আছে সেগুলো একটু চলুন জেনে নিই। 1, কথাবার্তা কমে যাওয়া। যখন দুজনের সম্পর্কের মধ্যে একেবারে প্রয়োজনীয় কথা ছাড়া প্রয়োজনীয় তথ্য আদান প্রদানেই সীমাবদ্ধ থাকে। যেমন, বাজার এনেছি, ছেলের স্কুলের বেতন দিতে হবে, কিংবা আজ ফিরতে দেরি হবে। এরকম প্রয়োজনীয় কথাবার্তাতেই যখন আমরা আটকে থাকি, আমরা যখন ব্যক্তিগত আবেগ, অনুভূতি কিংবা স্বপ্ন নিয়ে কোনো আলোচনা করি না, কথা বলি না। তারপর দ্বিতীয় লক্ষণ, যখন ঝগড়া বন্ধ হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া না হলে আমরা মনে করি যে সম্পর্কটা বুঝি খুব ভালো। ক্ষেত্র বিশেষে এটা হতে পারে, কিন্তু সকল স্বামী স্ত্রীর মধ্যেই খুঁটিনাটি বিষয়ে তর্ক হবে, একটু খুনসুটি হবে, ঝগড়া বিবাদ হবে। এটা স্বাভাবিক সম্পর্ক। কিন্তু যখন আপনি দেখবেন যে এই যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো তর্ক হচ্ছে না, কোনো মতের অমিল এটা হওয়া বন্ধ হয়ে গেছে, তখন বুঝতে হবে একে অন্যের উপরে সকল আশা ছেড়ে দিয়েছে, এবং সেই যে সম্পর্ক, এটাকে বাঁচিয়ে রাখার আর কোনো চেষ্টা কারোর মধ্যেই নেই। ঝগড়া কমে গেলে এটা বুঝতে হবে। তারপর তৃতীয় লক্ষণ, শারীরিক ও মানসিক দূরত্ব। যখন একে অন্যের স্পর্শ এড়িয়ে চলে, একসাথে বসে টিভিটা পর্যন্ত দেখে না, একই ঘরে থেকে যার যার মতো মোবাইল কিংবা ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকছে, কেউ কারো দিকে ফিরেও তাকাচ্ছে না।
এভাবে দুজনের মধ্যে তৈরি হয় শারীরিক এবং মানসিক দূরত্ব। তারপর ভবিষ্যৎ নিয়ে যখন কোনো পরিকল্পনা না হয়, যেমন আপনাদের সম্পর্কের মধ্যে যদি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা না থাকে, ভবিষ্যৎ নিয়ে দুজনের মধ্যে কোনো চর্চা না হয়, তাহলে এটা নীরব বিচ্ছেদের একটা বড় লক্ষণ। এই যে ভবিষ্যতে আপনি বাড়ি গাড়ি করবেন, কিংবা কি সম্পদ করবেন, কোথাও ঘুরতে যাবেন, কিংবা অবসর সময়টা কিভাবে কাটাবেন, এইসব বিষয়ে যদি কোনো আগ্রহই না থাকে, তাহলে বুঝতে হবে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তারপর একে অপরের জীবনের আগ্রহ হারিয়ে ফেলা, যেমন আপনার সঙ্গী কোথায় কাজ করে, তার সারাটা দিন কি করে কাটলো, তার জীবনে কোনো সমস্যা আছে কি না, এ বিষয়ে আপনার যদি কোনো আগ্রহ না থাকে, কিংবা অপর পক্ষ যদি আপনার প্রতি একইভাবে উদাসীন থাকে, তাহলে বুঝতে হবে যে এটা আপনাদের যে নীরব বিচ্ছেদ, সেটা মারাত্মকভাবে আপনাদের মধ্যে দেখা দিয়েছে। এই যে এই লক্ষণগুলো আমাদের জীবনে কি কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আসুন একটু জানি। অনেকেই আমরা সমাজের ভয়ে, কিংবা সন্তানদের কথা চিন্তা করে, কিংবা অর্থনৈতিক কারণে আমরা একসাথে থাকার সিদ্ধান্ত নিই, আমরা এই সম্পর্কটাকে বয়ে বেড়াই। কিন্তু এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক মূলত আমাদের নিজেদের এবং আমাদের পরিবারে দুই জায়গাতেই মারাত্মক প্রভাব ফেলতে পারে। যেমন মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। এই যে দম বন্ধ করা পরিবেশ, এই দম বন্ধ করা পরিবেশে থাকতে থাকতে দুজনেই একটা ডিপ্রেশন, কিংবা অ্যাংজাইটি, কিংবা মারাত্মক একাকিত্বে ভুগতে পারে, যাতে করে বাঁচার আগ্রহটাই নষ্ট হয়ে যেতে পারে। তারপর সন্তানদের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। এই যে নীরব বিচ্ছেদ, এই নীরব বিচ্ছেদ, স্বামী স্ত্রীর এই আচরণ, এটার সবচেয়ে বড় ক্ষতি হয় সন্তানদের। আমি মনে করি যে ব্রোকেন যে সম্পর্ক, ব্রোকেন ফ্যামিলি, সেই ব্রোকেন সম্পর্কের চেয়েও এই নীরব বিচ্ছেদের সম্পর্ক, এটা আরও বড় প্রভাব পড়ে সন্তানদের উপরে। ব্রোকেন ফ্যামিলিতে যেটা হয়, সন্তানরা মানসিকভাবে আগে থেকেই প্রস্তুত থাকে, তারা সেভাবে খাপ খাইয়ে নেয়। কিন্তু এই সম্পর্কটা, এই দম ফাটানো, দম আটকে যাওয়া সম্পর্কটা, এই সম্পর্কটার কারণে সন্তানরা মূলত তারা ভালোবাসা এবং সুস্থ সম্পর্ক কি, সেটা তারা শিখতেই পারে না। তাদের মানসিক বিকাশ স্বাভাবিকভাবে হয় না। এটা সন্তানদের ভবিষ্যৎটাই নষ্ট করে দিতে পারে। তারপর সুখী জীবন আমাদের নাগালের বাইরে চলে যায়। এই নীরব বিচ্ছেদ, এই নীরব বিচ্ছেদের যে সম্পর্কটা, এটা দুজনে আঁকড়ে থাকতে থাকতে যেটা হয় যে আমাদের জীবনটা আমরা আর সুখী জীবন কাটাতে পারি না, এটা আমাদের নাগালের বাইরে চলে যায়। তাহলে আমাদের করণীয় কি? যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে দেখা দেয়, তাহলে কি করতে পারি আমরা এই লক্ষণগুলো দেখা দিলে আমরা ভয় যেন না পাই। আপনি হতাশ হবেন না, কারণ আপনি চাইলে অবশ্যই এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমরা কি কি উপায়ে এই সমস্যাগুলো মোকাবেলা করতে পারি চলুন জানি। প্রথমত আপনি স্বীকার করুন এই যে আপনার যে সমস্যা আপনি বুঝতে পেরেছেন, এটা সমাধানের প্রথম ধাপ হলো এই সমস্যাকে স্বীকার করা।
আপনি চুপ করে না থেকে আপনি নিজেকে বলুন এবং আপনি আপনার সঙ্গীকে বলুন যে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে। এটা আপনি আপনার সঙ্গীকে জানান। তারপর আপনি একটা উদ্যোগ নিন, কথা বলার উদ্যোগ নিন। এই যে সম্পর্কটা, এটা যে দূরত্ব বেড়ে যাচ্ছে, আপনি যখন বুঝতে পেরেছেন তখন আপনি আপনার অনুভূতিগুলো আপনার সঙ্গীকে জানান। তাকে বলুন যে আমরা ক্রমেই দূরে সরে যাচ্ছি, আমি এই সম্পর্কটাকে ঠিক করতে চাইছি। আপনি খোলামেলা এটি তাকে জানান, আপনার আন্তরিকতা দিয়ে জানান। এই জায়গাটাতেই মূলত আমাদের সমস্যা হয়। আমাদের ইগো প্রবলেমের কারণে আমরা মনে মনে ভাবি আমি আগে বলবো, আমি আগে বললে তো আমি ছোট হয়ে যাব। কিন্তু আপনি বিশ্বাস করুন, এই যে আপনি আগে বলেছেন, এই যে আপনি আগে এগিয়ে এসেছেন, এর মানে হলো আপনি বেশি প্রজ্ঞাবান, আপনি একজন সচেতন মানুষ, দায়িত্বশীল মানুষ। সুতরাং এই যে আপনি আগে বলেছেন, এতে আপনি ছোট হয়ে যাননি, বরং আপনি বড় হয়েছেন। তারপর আমরা কি করতে পারি? আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারি। অনেক সময় আমরা হয়তো একা একা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি না। তখন কি করতে হবে? তখন আমরা একজন ভালো ম্যারেজ কাউন্সিলর কিংবা কোনো এক থেরাপিস্টের পরামর্শ নিতে পারি। যে থেরাপিস্ট আমাদের মধ্যে জমে থাকা, দীর্ঘদিন জমে থাকা এই জটগুলো খুলতে আমাদেরকে সাহায্য করবে। আপনি থেরাপিস্টের কাছে যেতে লজ্জা পাবেন না, বরং এটি একটি সাহসী উদ্যোগ। আপনি ম্যাচিউরড হওয়ার পরিচয় দিবেন যদি আপনি একজন থেরাপিস্টের কাছে যান এই সমস্যাটি নিয়ে। মূলত এই সমস্যা আমরা আরও একটি উপায়ে নিজেরাই সমাধান করতে পারি। সেটা হচ্ছে ছোট ছোট পদক্ষেপ নিয়ে। এই যে আমাদের এই দীর্ঘদিনের যে জমে থাকা যে একটা নীরব বিচ্ছেদ, এই দীর্ঘদিনের পুরনো এই সমস্যাটাকে আবার নতুন করে গড়ে তোলার জন্যে একটু সময় তো লাগবেই। আপনি সেই সময়টা আপনার সঙ্গীকে দিন। আপনারা একসাথে একটু হাঁটুন, কিংবা প্রিয় কোনো সিনেমা দেখুন, অথবা কোনো একটা ট্যুরে যাবার প্ল্যান করতে পারেন। এরকম ছোট ছোট পদক্ষেপের মধ্য দিয়েও আমরা আমাদের সম্পর্কের উন্নতি ঘটাতে পারি। মূলত যে সম্পর্ক ভাঙা যাবে না, আপনি বুঝতে পারছেন যে এটা আপনি ভাঙতে পারবেন না, আপনার সীমাবদ্ধতা আছে, তাহলে দয়া করে আপনি সেই সম্পর্কের মাঝখানে দেয়াল উঠতে দিবেন না। যদি আপনি অনুভব করেন দেয়াল উঠে যাচ্ছে, তাহলে আপনাকে এগিয়ে আসতে হবে সেই দেয়াল ভেঙে ফেলার জন্যে। কারণ দেয়াল উঠে গেলে সেটা ভাঙা কঠিন, কিন্তু যখন উঠে যাচ্ছে আপনি বুঝতে পারবেন, তখনই যদি উদ্যোগ নেন তাহলে খুব সহজ হয় বিষয়টি। যদি আমরা ভাবি যে আমাদের এই যে এই জীবনটাকে আমরা কেন নরক বানিয়ে তুলব? সারাদিন পর যখন আমরা বাসায় ফিরি, কিংবা বাসাটা আমাদের স্বর্গ, সেই সুখের নিটটাকে আমরা কেন নরক বানিয়ে তুলব? তাই আমি আপনাদের বলছি, আজই একটা উদ্যোগ নিন। আপনি বাসায় যখন যাবেন, আপনি একটা ফুল অথবা কিছু একটা নিয়ে যান। আর যদি আপনি বাসায় থাকেন তাহলে একটা কিছু নতুন করুন। তারপর আপনি আপনার সঙ্গীকে সচেতনভাবে বলুন, আমি তোমাকে ভালোবাসি। প্রথমে হয়তো বলতে আপনার একটু লজ্জা লাগতে পারে। আপনি সমস্ত লজ্জা কাটিয়ে একবার বলে দেখুন, আপনি দেখবেন দৃশ্যপট কেমন পাল্টে গেছে। আপনি নিজেই সেটা অনুভব করতে পারবেন। আমাদের এই যে এই সম্পর্কটা মূলত একটা গাছের মতো। দীর্ঘদিন যদি আমরা গাছের যত্ন না নিই, তাহলে গাছটা যেমন শুকিয়ে যায়, ঠিক তেমনি আমাদের সম্পর্কটাকেও আমরা যদি যত্ন না করি,
তাহলে এই সম্পর্ক হয়তো আস্তে আস্তে এটা এই নীরব বিচ্ছেদের দিকে চলে যাবে। এই জন্য আপনার সম্পর্ককে আপনি কি মৃত্যুর দিকে ঠেলে দিবেন, নাকি আপনি যত্ন করে বাঁচিয়ে তুলবেন? জীবনটা আপনার, তাই সিদ্ধান্ত আপনার। তবে একটা কথা অবশ্যই আমাদের মনে রাখা উচিত, আর সেটা হলো এই সুখী জীবনের চাবিটা আমাদের হাতেই রয়েছে। আপনারা খুব ভালো থাকুন এবং আপনারা প্রত্যেকে সুখী জীবনের অধিকারী হন, এই শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।